নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ইঁচড়ের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই কম বেশি ইঁচড় ভালোভাবে রান্না করতে পারো, কিন্তু আমার মতো করে এইভাবে একবার ইঁচড় রান্না করে খেয়ে দেখো। খেতে এতটাই টেস্টি হয় যে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। ইঁচড় দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ইঁচড়ের খোসা ছাড়িয়ে ইঁচড়টাকে ঠিক এইভাবে কেটে নিয়ে লবণ হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাতে ইঁচড়ের গায়ে যে কালো কষটা থাকে সেটা একদমই চলে যাবে। ইঁচড়টা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দুটোকে ঠিক এইভাবে ডুমো করে একটু বড় করে কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে ইঁচড়গুলো সিদ্ধ করে নেব, তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিলাম। এবার এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য সর্ষের তেল। এরপরে এই জলের মধ্যে ইঁচড়গুলো দিয়ে দেব। এই ইঁচড় সিদ্ধ করার আগে জলের মধ্যে যদি অল্প সর্ষের তেল দিয়ে ইঁচড়গুলো সিদ্ধ করা হয়, তাহলে ইঁচড়ের গায়ে যে আঠাগুলো থাকে সেগুলো কিন্তু কুকারের গায়ে একদমই লেগে যাবে না, আর ইঁচড়টা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এরপরে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমে বসিয়ে ইঁচড়টাকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে ইঁচড়গুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের সিটিটা নিচে থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে ইঁচড়গুলো কুকার থেকে বের করে নিয়েছি। ইঁচড়গুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে ইঁচড়গুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুর মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, একটা এলাচ, একটা দারচিনির টুকরো, দুটো লবঙ্গ। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 টুকরো আদা, দিচ্ছি 18 কোয়া রসুন। এরপরে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অথবা কাঁচা লঙ্কার বদলে তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে 4 মিনিট আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিচ্ছি। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো। এবার ইঁচড়গুলো আলুর সাথে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে ইঁচড়গুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে ইঁচড় আলুগুলো এই কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ইঁচড় ও আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দেখো বেশ কিছুটা তেল থেকে গেছে। এবার ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন যে আদা রসুন ও কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আদা রসুন পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো,
এরপরে কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি তরকারির মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি শুধুমাত্র তরকারির ভালো কালার আনার জন্য। তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে দিতে পারো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তরকারির মধ্যে দেওয়া না দেওয়ার জন্য তরকারির স্বাদের কিন্তু কোনো রকম পার্থক্য হয় না, শুধুমাত্র ভালো কালারটা আসে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু ও ইঁচড়গুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ইঁচড়গুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু ও ইঁচড়গুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি। মিডিয়ামে রেখে এই তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে তরকারিটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারি 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি। এবার এই ঘি ও লঙ্কা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ইঁচড় আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।